পারগানা মহলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং পথসভা অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। তারই অংশ হিসাবে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল সিলদা মুলুকের পক্ষ থেকে সিলদার এই চোখে পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এই মাইকের আওয়াজ যত দূর যায়, যারা শুনছেন তাদের সবাইকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দুই এক কথা বলবো। আপনারা নিশ্চয় জানেন সারা ভারতবর্ষে আজকে প্রায় 10 কোটির উপর আদিবাসী মানুষ বসবাস করেন। এই 10 কোটির উপর আদিবাসী মানুষ ভারতবর্ষের বিভিন্ন বনাঞ্চলে থাকেন, বিভিন্ন সমতল ভূমিতে থাকেন। আজকে গত 13ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হলফনামায় যেটা জানানো হয়েছে যে ভারতবর্ষের 21টা রাজ্যে আজকে আদিবাসী মানুষজন থাকেন। এই 21টা রাজ্যের আসাম থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, বড় বড় কোনো রাজ্যই বাদ যায়নি। এই সমস্ত আদিবাসী মানুষগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছেন। আদিবাসী মানুষগুলো যারা বনাঞ্চল এলাকায় বসবাস করে থাকেন, যারা চাষবাস করে থাকেন বনাঞ্চল এলাকায়, তাদের দীর্ঘদিন ধরে কোনো ধরনের আইনি স্বীকৃতি ছিল না। অর্থাৎ তারা সেই বনাঞ্চল এলাকার যে বাসিন্দা, সেই বনাঞ্চল এলাকায় চাষবাস তাদের যে জমি জায়গা রয়েছে তার আইনি স্বীকৃতি ছিল না। স্বাধীনতার পরে দীর্ঘ সংগ্রাম করার পরে আদিবাসী মানুষজনগুলো বনের এরিয়া থাকার জন্য যে পাট্টার দাবি করেছিলেন, তার জন্য বিগত কংগ্রেস সরকারের পক্ষ থেকে 2006 সালে বন অধিকার আইন সারা ভারতবর্ষে লাগু করা হয়। বন অধিকার আইন যখনই লাগু করার চেষ্টা করা হলো, তখনই ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, টাইগার রিজার্ভ কনজারভেশন সোসাইটি, নেচার কনজারভেশন সোসাইটি সহ বন বিভাগে যারা বিভিন্ন আধিকারিক চাকরি করতেন, পদস্থ আধিকারিক, তারা এই আইনের বিরুদ্ধে তাদের মতামত জানালেন এবং কেন্দ্র সরকারের কাছে তারা এই আইন বাতিল করার জন্য দাবি জানালেন। কেন্দ্র সরকার আদিবাসী মানুষের অধিকারকে বাস্তবায়িত করার জন্য আদিবাসীদের বন অধিকার আইন লাগু করেছিলেন। তিনি এই সমস্ত সংস্থার অভিযোগকে পাত্তা দেননি। কিন্তু এই সমস্ত সংস্থার লোকজন 2008 সালে সুপ্রিম কোর্টে কেস করে বন অধিকার আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায় এবং এই আইনের বাতিল জানায়। তারা অভিযোগ করেছিলেন আদিবাসীদের জন্য যদি 2006 সালের বন অধিকার আইন লাগু হয়, তাহলে বনাঞ্চল এলাকায় কাটা সাফ হয়ে যাবে। এখানে বিভিন্ন জন্তু জানোয়ার যেগুলো থাকে, বন্য প্রাণী যেগুলো থাকে, সেগুলো সমস্ত মারা পড়ে যাবে। অর্থাৎ একটা পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এই সমস্ত দাবি দাওয়াগুলো নিয়ে 2008 সালে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, নেচার কনজারভেশন সোসাইটি, টাইগার কনজারভেশন সোসাইটি এরা কেস করেছিলেন। গত 2016 সালে যখন লাস্ট শুনানি হয়, ওই সময় কেন্দ্র সরকারের পক্ষ থেকে আদিবাসী মন্ত্রক, পরিবেশ মন্ত্রক এবং আইন বিভাগ সহ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রায় 242 জন আইনজীবী এই শুনানিতে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যেহেতু আদিবাসী মানুষগুলো ভারতবর্ষে তাদের অধিকার প্রথম থেকে বঞ্চনা করা হয়েছে, তাদের দাবি দাওয়া কখনো গ্রাহ্য করা হয়নি, সেই মানুষগুলোর যখন এই বিচার প্রক্রিয়ায় তাদের উচ্ছেদের ব্যাপারটা আসে, তখন রাজ্য এবং কেন্দ্র সরকারের আইনজীবী তারা প্রথম থেকে নীরব ছিলেন এবং তারা এই সমস্ত বিভিন্ন সংস্থার যে অভিযোগ তার বিরুদ্ধে কোনো কথা বললেন না। কেন্দ্র সরকারের এই সমস্ত ব্রাহ্মণবাদী মনোভাবে যারা পুষ্ট আইনজীবী, তারা প্রথম থেকে হয়তো ভেবে রেখেছিলেন যদি আদিবাসীদের এই বনাঞ্চল এলাকায় বিতরণ করা যায়, এই বনাঞ্চল এলাকায় চালানো যায়, তাহলে আগামী দিনে বন্য বিভাগের পক্ষ থেকে আদিবাসী যে বিক্ষোভগুলো হয় সেগুলোকে দমানো যাবে, সেগুলোকে প্রতিহত করা যাবে। আপনারা নিশ্চয় জানেন বনাঞ্চল এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন বড় বড় আদানি কোম্পানিকে, বিভিন্ন বিদেশি বেদান্ত কোম্পানিকে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই বনাঞ্চল এরিয়ায় তাদের খনি উত্তোলনের জন্য দেওয়া হচ্ছে, কলকারখানা বসানোর জন্য দেওয়া হচ্ছে। হাজার হাজার আদিবাসীদের প্রতিনিয়ত উচ্ছেদ করে এই সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড সারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে চলছে। আপনারা নিশ্চয় জানেন গত 2003 সালে
সুপ্রিম কোর্টে একটি কেস হয় নিয়ামগিরিতে কন্দ্রিকোন্ড আদিবাসী বলে একজন আদিবাসী ছিল, যারা নিয়ামগিরিতে বক্সাইট কারখানা তৈরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন ডিবিসি ক্যানেল যখন তৈরি হয় দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ওখানে বাঁধ তৈরি করার সময় হাজার হাজার আদিবাসী গ্রাম উচ্ছেদ করা হয়েছিল। আপনারা জানবেন দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর যেখানে বাঁধ দেওয়া হয় গুজরাটে, সে সময় নর্মদা বাঁচাও আন্দোলন বলে অনেক আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। আদিবাসী মানুষদের প্রতিনিয়ত উচ্ছেদ করার কর্মসূচি দীর্ঘদিন ধরে চলছিল। এই উচ্ছেদ কর্মসূচির আইনি আশ্রয় সংবিধানকে সামনে রেখে 2006-এর বন অধিকার আইনকে সামনে রেখে বিভিন্ন গোষ্ঠী যারা কেস করেছিল, যখনই বিচার প্রক্রিয়া আদিবাসী উচ্ছেদের ব্যাপারটা আসলো, তখন ব্রাহ্মণ্যবাদী গোষ্ঠীগুলো খুব তাড়াতাড়ি এই সুপ্রিম কোর্টের 2019-এর 13ই ফেব্রুয়ারি রায় ঘোষণা করেছিল। 2019-এর 13ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করার সময় 21টা রাজ্যের আইনজীবী ছিলেন, 21টা রাজ্যের মুখ্য সচিব ছিলেন, কেন্দ্রের সরকারের বিভিন্ন মন্ত্রকের যারা আইনজীবী ছিলেন তারা সবাই উপস্থিত ছিলেন। সেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিতে গিয়ে বলেছিলেন যে যে সমস্ত আদিবাসী মানুষজনগুলো বনাঞ্চল এলাকায় পাট্টা পায়নি তাদেরকে উচ্ছেদ করতে হবে। বিভিন্ন সূত্রের খবর তথ্য যেটা থাকে বলা হচ্ছে 11 লক্ষ আদিবাসী পরিবার, কিন্তু বিভিন্ন সংবাদপত্রের প্রবাস প্রায় 23 লক্ষ আদিবাসী পরিবার যাদের পাট্টা এখনো পায়নি তাদেরকে উচ্ছেদ করা হবে। আপনারা এটাও নিশ্চয়ই জানবেন সারা ভারতবর্ষে আজকে আদিবাসী মানুষের শিক্ষিত হার 50% বেশি নয়। আজকে যারা জেনে আবেদন করেছিলেন তারা উচ্ছেদ হওয়ার জন্য তো আবেদন করেননি। ফরেস্ট রাইট অ্যাক্টে প্রথম ক্ষেত্রে গ্রাম সভা যদি কোনো স্বীকৃতি দিতে না পারে, আইনি কোনো দরখাস্ত যদি কোনো আবেদন যদি স্বীকৃতি দিতে না পারে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ফরেস্ট রাইট অ্যাক্ট অনুসারে তিনি আবেদন করেছিলেন তিনি মহকুমা লেভেলে আবেদন করবেন, এবং মহকুমা লেভেলে যদি সে আবেদন গ্রাহ্য না হয় তখন জেলা লেভেলে আবেদন করা হবে। ফরেস্ট রাইট অ্যাক্টের সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা করে গত 2019-এর 13ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দিল যাদের আবেদন গ্রাহ্য করা হয়নি তাদেরকে উচ্ছেদ করা হবে। উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবে? আদিবাসী মানুষগুলো জঙ্গলমহল থেকে উচ্ছেদ করলে তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা হবে, তাদের জীবিকার কি ব্যবস্থা হবে, তার উত্তর তো সুপ্রিম কোর্টে জানায়নি, তার কথা তো সুপ্রিম কোর্ট বলেনি। আজকে 21টা রাজ্যের মুখ্য সচিব, 21টা রাজ্যের আইনজীবী তারা সুপ্রিম কোর্টে সেই কোশ্চেন রাখেননি, কিন্তু আদিবাসী মানুষগুলো সুপ্রিম কোর্টের এই রায় জানার পরে সারা ভারতবর্ষের 21টা রাজ্যের আদিবাসী মানুষগুলো ক্ষোভে আগুনে জ্বলছে। আজকে সারা ভারতবর্ষের আদিবাসী মানুষগুলো বিভিন্ন গণসংগঠনের আওতায় এই আন্দোলন সংগঠিত করছে। আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আমরা এই আবহাওয়ায় আমাদের আন্দোলন খুব সীমিত সময়ের জন্য বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আগামী দিনে এই প্রতিবাদ মিছিল বড় ধরনের সংগঠিত হবে, এটা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা আপনাদের জানিয়ে রাখি। আপনারা নিশ্চয়ই জানবেন শুধু আদিবাসী উচ্ছেদ করে এই মোদী সরকার, এই বিজেপি সরকার ক্ষান্ত হয়নি। এলাহাবাদ কোর্টে একটা আইন যেটা 13 পয়েন্ট রোস্টার, তার কথাটা না বললেই নয়। এই 13 পয়েন্ট রোস্টার বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন, উচ্চ ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ মাস্টার ডিগ্রি, পিএইচডি বিভিন্ন ডিগ্রির জন্য যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করছে আদিবাসী, দলিত এবং অনগ্রসর শ্রেণীর, তাদের আগামী দিনে কোন রকমের শিক্ষকতার কি অধ্যাপনার চাকরি জীবন শেষ হয়ে গেছে। এই 13 পয়েন্ট রোস্টার লাগু করে আগামী দিনে সারা ভারতবর্ষের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো আদিবাসী ছেলের প্রতিনিধিত্ব থাকবে না। ইতিহাসে যদি প্রথমবার দেশের জন্য, জাতির জন্য এবং স্বাধীনতার জন্য প্রথম আন্দোলন করে থাকে, তাহলে তিলকা মাঝির নেতৃত্বে আদিবাসী মানুষ প্রথম আন্দোলন করেছিল। আপনারা যদি জানবেন 855 সালে সিধু কানুর নেতৃত্বে স্বাধীনতার আন্দোলন হয়েছিল। আজকে সেই সমস্ত মানুষজন যারা নিজের মায়ের থেকেও বেশি এই মাটিকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে, তাদেরকে যখনই দেশত্রী বলা হয় তখন আমাদের সত্যিই জ্বালা লাগে, তখনই সত্যি আমাদের মনে আঘাত লাগে। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, কিন্তু যখনই আদিবাসী মানুষগুলো জনগুলো তাদের বিপদে পড়ে এই ঘোষণা করে দিতে চায়। আপনারা যদি সত্যি আগামী 2019-এ আদিবাসী মানুষের ভোট পেতে চান, তাহলে অবিলম্বে আদিবাসী বিতরণের যে প্রক্রিয়া সুপ্রিম কোর্ট থেকে শুরু হয়েছে তার বিরুদ্ধে কথা বলুন, তার বিরুদ্ধে অত্যাদেশ
নিয়ে আসুন। আজকে 13 রোস্টার লাগু করে আগামী দিনে আদিবাসী, দলিত এবং অন্যান্য অনগ্রসর ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার যে চক্রান্ত শুরু করেছেন, সেটাকে যদি বন্ধ না করেন, আগামী দিনে এই এলাকায় কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজ আগামী অনিশ্চিতকাল জন্য ভারত